আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিইসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং তোমাদের ব্যাচমেট। আলহামদুলিল্লাহ, আমাদের সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আমাদের হায়ার ম্যাথের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ ফাংশন এর একটা ইম্পর্টেন্ট ক্লাসের মুখোমুখি আমরা। আমাদের সামনের পরীক্ষার জন্য এই টপিকটা থেকে প্রশ্ন করা হবে। তো এটা আমাদের খুবই ইজি একটা টপিক। আমরা যেমন কন্টিনিউটি টপিকটা পড়েছিলাম, যতটা সহজে বুঝতে পেরেছিলাম, এই টপিকটাও আমাদের ঠিক ওই টপিকের মতো প্রায় সেম টু সেম, প্রায় ইজি টপিক। তো এই টপিকের শুরুতেই আমরা দুইটা স্লাইড দেখতে পাচ্ছি, বাম পাশে একটা স্লাইড, ডান পাশে একটা স্লাইড। তো বাম পাশে স্লাইডটা দেখা যাচ্ছে যে এক্স আর ওয়াই অক্ষের মাঝখানে একটা আমি স্ট্রেট লাইন এঁকেছি, এটা হচ্ছে এবি স্ট্রেট লাইন। আর এই স্ট্রেট লাইনটার প্রকৃতিটা কীরকম, অর্থাৎ এই স্ট্রেট লাইনের অবস্থাটা কীরকম। এই স্ট্রেট লাইনের অবস্থাটা হচ্ছে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি, এটা হচ্ছে এবি স্ট্রেট লাইন, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে গিয়েছে। আর ডান পাশে যে একটা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা, সেখানে আমাদের এখানেও একটা স্ট্রেট লাইন আছে, এবি স্ট্রেট লাইন, কিন্তু এই স্ট্রেট লাইনটা না উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে মুভ হচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করো যে আমাদের বাম পাশের চিত্র আর ডান পাশের চিত্রের মধ্যে মানে গ্রাফিক্যাল কোনো পার্থক্য দেখা যায় না যদি আমরা শেপ চিন্তা করি, কারণ এটাও হচ্ছে একটা সরল রেখা, এটাও হচ্ছে একটা সরল রেখা, মানে কি এখানে গ্রাফিক্যাল কোনো চেঞ্জ আমি দেখতে পাই না। কিন্তু আরেকটা জায়গায় আমাদের চেঞ্জ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে একটা সরল রেখা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে আর আরেকটা সরলরেখা উপর থেকে নিচের দিকে নামতেছে। ব্যাস, এটাই হচ্ছে মূল পার্থক্য। তো আমি যে কথাটা বলছি, কথাটা বুঝতে পারছো কিনা, যে দুইটারই শেপ সেম, এটাও সরল রেখা, এটাও সরল রেখা, কিন্তু একটা সরলরেখা হচ্ছে ঊর্ধ্বগামী, আরেকটা সরলরেখা হচ্ছে নিম্নগামী। মূল পার্থক্যটাই হচ্ছে এটা, একটা ঊর্ধ্বগামী সরলরেখা, একটা হচ্ছে নিম্নগামী সরলরেখা। এই মূল পার্থক্যটা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, একটু রেসপন্স করতে হবে যারা যারা উপস্থিত আছো। মাইনুদ্দিন, ফাহমিদা, ইমাম, MDR, সাজিদ, রাকিবুল, শারমিন, বিথি, হ্যাঁ, তারপরে বাকি যারা আছেন। আচ্ছা, আমাকে রেসপন্স করে জানাবেন, যদি ভয়েসে কথা বলতে সমস্যা, কোনো সমস্যা নাই, চ্যাট বক্সে বলবেন। ওকে, এখন একটা বিষয় খেয়াল করবেন আপনারা যে এইখানে আচ্ছা, আমি তাহলে আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিও, বুঝতে সমস্যা হলে আমাকে জানাও। বাম পাশে একটা গ্রাফ, ডান পাশে একটা গ্রাফ। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখা আছে, এবি সরলরেখা। ডান পাশে একটা সরলরেখা আছে, এবি সরলরেখা। এই সরলরেখা দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য খুবই সিম্পল। একটা সরলরেখা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তীর চিহ্নটাই হচ্ছে তার ডিরেকশন। আর আরেকটি সরলরেখা উপর থেকে যাত্রা শুরু করে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তীর চিহ্ন হচ্ছে তার ডিরেকশন। যে প্রশ্ন করছিলা সে কি এখন ব্যাপারটা বুঝতে পারছো? দুইটার ডিরেকশন কিন্তু ভিন্ন রকম, এটা হচ্ছে মূল পার্থক্য। আচ্ছা, এখন এটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর গ্রাফ। যেই গ্রাফটা নিচ থেকে উপরের দিকে যায় তাকে বলা হয় ইনক্রিজিং ফাংশনের গ্রাফ, আর যেই গ্রাফটা উপর থেকে নিচের দিকে নামতে থাকে তাকে বলা হয় ডিক্রিজিং ফাংশনের গ্রাফ। এটা হচ্ছে মূল কথা, আর কিছু না, মনে রাখতে হবে। আর ইনক্রিজিং ফাংশনের গ্রাফের জন্য সবসময় আমাদের এই সূত্রটা কাজে লাগবে। সূত্র হচ্ছে এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0। আর ডিক্রিজিং ফাংশনের জন্য যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে এফ প্রাইম এক্স লেস দেন 0। এখন কথা হচ্ছে এই দুইটার মানে কি? আসলে আমরা যখন একটা অঙ্ক করতে যাব তখন আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে হবে। আর ডিফারেন্সিয়েশন করার পরই আমরা এই প্রাইম জিনিসটা খুঁজে পাবো। প্রাইম প্রাইম মানে একবার অন্তরীকরণ করা হয়েছে। আমি এগুলো আলোচনা করব পরবর্তীতে। আপাতত মনে রাখো, পরীক্ষাতে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে সব সময়, আর সেই ফাংশনকে আমরা একবার অন্তরীকরণ করব। আর একবার অন্তরীকরণ করলে আমাদের সেটাকে বলা হবে এফ প্রাইম এক্স।
এফ প্রাইম এক্স, অর্থাৎ একবার অন্তরীকরণ করলে একটা প্রাইম উৎপন্ন হবে। আর আমরা যখন দেখব যে এফ প্রাইম এক্সের ভ্যালু এর মানটা শূন্যর চেয়ে বড় এসেছে বা পজিটিভ এসেছে, তখন আমরা বলবো সেই ফাংশনটা হবে আমার ইনক্রিজিং ফাংশন। আর যখন দেখব এফ প্রাইম এক্সের ভ্যালুটা নেগেটিভ চলে আসছে, তখন আমরা বলবো সেই ফাংশনটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। অর্থাৎ ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন চেনার উপায় হচ্ছে এই দুইটা সূত্র। জাস্ট এফ প্রাইম এক্সের মানটা বের করতে হবে। এটা প্লাসও বের হইতে পারে, মাইনাসও বের হইতে পারে। প্লাস বের হইলে এটা হবে ইনক্রিজিং, আর মাইনাস বের হলে ডিক্রিজিং। এখন আমাকে জানাও যে এই সূত্র দুইটা বুঝতে পারছো কিনা। এখন এগুলো কেমনে বের হয় আমি পরে দেখাবো। আপাতত সূত্র বুঝতে পারছো কিনা যে কখন ইনক্রিজিং হয় আর কখন ডিক্রিজিং হবে। কথা কি বুঝছো? ওকে, থ্যাংক ইউ। এখন যারা ভয়েসে কথা বলতে পারো ভয়েসে রেসপন্স করবা, আর যদি কথা বলতে সমস্যা হয় চ্যাট বক্সে বলবা। থ্যাংক ইউ। এটা গেল। এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট বেসিক ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। চমৎকার কিছু বেসিক ইনফরমেশন আমরা যখন এই এই টপিকের ক্যালকুলেশনগুলো করব, আমাদের কিছু ইনফরমেশন অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল আলোচনা আজকে ক্লাসে, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। তো 1 নম্বর ইনফরমেশন হচ্ছে যে কোনো ফাংশনকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা একবার প্রাইম পাবো বা একবার প্রাইম হয়। বিষয়টা কীরকম? আমি যদি তোমাদের একটা বিষয় দেখাই, তোমরা দেখতে পাবা যে এক্সাম্পল আমাদের ডিফারেন্সিয়েশনের যেই সূত্র, আচ্ছা বলি আমার রেকর্ড চলতেছে, হ্যাঁ রেকর্ড করা লাগবে না, ক্লাস রেকর্ড হচ্ছে, ইমাম রেকর্ড চলতেছে, এটা স্ক্রিন রেকর্ড চলতেছে, রেকর্ডের চাপ দিতে হবে না, আমি রেকর্ড করতেছি, পেয়ে যাবা। এখন একটা বিষয় খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফাংশন আমাদের দেওয়া আছে এফ অফ এক্স। এখন এটাকে আমরা ডেরিভেটিভ করব বা ডিফারেন্সিয়েশন করব। এখন ডিফারেন্সিয়েশনের যে চিহ্ন সেটা হচ্ছে ডিডিএক্স, খেয়াল রাখবা, ডিডিএক্স। এই ডিডিএক্সকেই বলা হয় ডিফারেন্সিয়েশনের সাইন। যখন আমরা একটা সিম্পল ফাংশনকে একবার ডেরিভেশন করব বা ডিফারেন্সিয়েশন করব, তখন এর রেজাল্ট হয়ে যাবে সিম্পলভাবে এফ প্রাইম এক্স। অর্থাৎ যে কোনো একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করলে সেটা একটা প্রাইম ফাংশনে রূপান্তরিত হয়। ছিল এফ এক্স ফাংশন, তাকে অন্তরীকরণ করলাম, হয়ে গেল এফ প্রাইম এক্স ফাংশন। এটা হচ্ছে আমাদের প্রথম যেই বেসিক তার সূত্রের উত্তর। এখন আমাকে জানাও যে এই সূত্রটা বুঝতে পারছো কিনা, একটু দ্রুত বললে ভালো হয়। হ্যাঁ, একবার অন্তরীকরণ করলে জাস্ট প্রাইম চলে আসবে, এই আর কিছু না। হ্যাঁ, দ্রুত রেসপন্স করো প্লিজ। বুঝতে পারছো এতটুকু? ওকে, থ্যাংক ইউ। বাকিদের রেসপন্স করতে হবে, যদি না বুঝেন কেউ আমাকে বলবেন, ভয়েসে বললে ভালো হয়, কারণ কি তাড়াতাড়ি হয় আর কি। চ্যাট বক্সে বললে হবে, সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা, এখন এটা আমাদের গেল। এখন আমরা যাচ্ছি পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপটা কি? এখন যদি আমি তোমাদেরকে বলি, হ্যাঁ আচ্ছা বুঝছি ইমাম, মাইক নাই, সমস্যা নাই। এখন যদি তোমাদের আমি প্রশ্ন করি যে বলো তো তাহলে এইটার রেজাল্ট কি হইতে পারে, আমরা যদি এই এফ প্রাইম এক্সকে আবার অন্তরীকরণ করি তাহলে উত্তরটা কি আসতে পারে? ডিডিএক্স এফ প্রাইম এক্স, উত্তরটা কি আসতে পারে? হ্যাঁ, আরেকবার, ভেরি গুড, ডাবল, এই তো হয়ে গেছে, এই তো বুঝে ফেলছো। তার মানে কি তুমি একবার অন্তরীকরণ করলে একবার আসবে, যদি আবার অন্তরীকরণ করো আরেকটা প্রাইম চলে আসবে, এটা আমি ডাবল প্রাইম চলে আসবে। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে আমার 1 নং ইনফরমেশন। এখন আমরা যাব পরবর্তী ইনফরমেশন যেগুলো আমার কাজে লাগবে। এই অংশটা করতে আমাদের আসলে এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে, যেটা আমরা বলি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলোই করব। তো এটা আমরা জানি, ম্যান পড়াইছে আমাদের ক্লাসে, তো আমরা একটু রিভিশন করতেছি যে এক্স টু দি পাওয়ার এনকে ডিডিএক্স করলে কি পাওয়া যায়। প্রথমে এনটা সামনে চলে আসবে এবং যা থাকবে তা লিখব, এরপর সবসময় এন থেকে 1 মাইনাস করে দিব, অর্থাৎ সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, শেষ। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এখন আমরা একটা এক্সাম্পল দেখি এই এক্সাম্পলটা এই সূত্রের সাহায্যে আমরা নিজেরা বলতে পারি কিনা। দেখো, আমাদের পরীক্ষার মধ্যে সাপোজ একটা অঙ্ক দিয়ে দিল যে বলতেছে এখানে যে ডিডি এক্স মাইনাস এক্স কিউব, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট কি আসতে পারে। এনিওয়ান দেখো তো, চেষ্টা করো এই সূত্রের মতোই, জাস্ট উপরের পাওয়ারটাকে এন ধরবা আর এই সূত্র ম্যাচিং করে দেখবা, উত্তর পেয়ে যাবা।
-3x। হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট। মাইনুদ্দিন হয়েছে -3x²। ভেরি গুড। দেখো আমাদের এখানে 3 হচ্ছে পাওয়ার, আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। দেখো মাইনাস প্রথমে দিতে হবে কারণ মাইনাস আছে, 3 সামনে নিয়ে আসলাম আর x লিখলাম আর 3 থেকে 1 মাইনাস করবো, কারণ কি সবসময় n থেকে 1 মাইনাস করতে হয়। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে লাস্টে দাঁড়াবে -3x²। এই লাইনটা কি বাকিরা বুঝতে পারছেন? আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি সূত্র বোঝার জন্য। বাকিরা একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা, একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা গেল, না বুঝলে বলতে হবে, সমস্যা নেই। আর না বললে তো একটু আমরা পিছিয়ে থাকবো, রেসপন্সটা দ্রুত করলে ভালো হয়। এটা গেল। এখন ক্লিয়ার। আচ্ছা তুমি যেমন বলছো সিয়াম ক্লিয়ার, এটা মানে তো মনে হচ্ছে মানুষ কিল করে যেরকম ওরকম আর কি, ডোন্ট মাইন্ড। আচ্ছা এবার দেখো পরবর্তী যেই টার্ম, ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করো যে 3 নাম্বারটা, যে ডিডিএক্স ফাংশনকে যদি আমরা ধ্রুবকের মধ্যে রাখি তাহলে কি আসবে? 0 আসবে। যে কোনো ধ্রুবক ফাংশনকে যদি আমরা ডিডিএক্স করি কি আসবে? 0 আসবে। এটা সবসময় মনে রাখবা। এখন আমি যদি তোমাদেরকে দেখাই ডিডিএক্স 5 এর মান কত বলো? ডিডিএক্স 5 এর মান কত? এটা একটা ধ্রুবক রাশি, এখানে কোনো চলক নাই। কত হওয়ার কথা? 0। আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা বিষয়, আমরা যদি দেখি এরকম ক্যালকুলেশন আমাদের চলে আসছে ডিডি এক্স অফ এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ, অথবা ডিডি ওয়াই অফ ওয়াই, অথবা ডিডি জেড অফ জেড, তখন উত্তর কত হবে? আমরা জানি ধ্রুবকের অন্তরীকরণ 0 হয়, কিন্তু শুধুমাত্র চলক থাকলে তার অন্তরীকরণ কত? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা বেশি আসে বা এটা ক্যালকুলেশন ইজি কাজ করতে হয় বেশি। ডিডি এক্স অফ ওয়াই এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে কত হয়? মনে আছে কারো? 1 খেয়াল রাখবা। হ্যাঁ আচ্ছা, তো এটা হচ্ছে মেন বিষয়, কারণ আমাদের বেশি ইউজ হবে এটা, যে এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ করলে কি আসবে? 1 আসবে। শেষ, এটা গেল। এখন আমাদের মোটামুটি এই অংশটা ছিল মানে সূত্রে কিছু অংশ যেটা আমার পরীক্ষা কাজে লাগবে। এখন আমরা শিখব মেইন, যেটা আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করতেছি, যে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন বের যে করব তার তো একটা নিয়ম থাকতে হবে, তাই না? আমাদের সব জিনিস একটা নিয়ম থাকে, নিয়ম ছাড়া তো কোনো কাজ হয় না। তো আমরা কোন নিয়মটা ফলো করতে পারলে ইজিলি যে কোনো একটা অঙ্কের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বের করতে পারবো, আমরা কীভাবে বের করতে পারবো, এখন আমি সেই নিয়মটাই আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। মনে রাখতে হবে যে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন বের করার নিয়ম, এটা খুবই সহজ একটা নিয়ম, জাস্ট একটু খেয়াল রাখতে হবে কী কী কাজ করতে হবে। প্রথম স্টেপ, আমাদের সবসময় একটা প্রশ্নে একটা ফাংশন দেওয়া থাকবে, এটা আমরা মনে রাখতে হবে যে আমরা যে কোনো একটা অঙ্ক করি, অঙ্কটা বড় হোক বা ছোট হোক, আমাদের সবসময় একটা ফাংশন দেওয়া থাকবে। তো প্রশ্নে দেওয়া ফাংশনটিকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, আর ডিফারেন্সিয়েশন করে আমরা কি বের করব? এফ প্রাইম এক্স নির্ণয় করব। এটা হচ্ছে মেন কথা। আমাদের যেই ফাংশনটা দেওয়া থাকবে, এফ এক্স থাকতে পারে, জি এক্স থাকতে পারে, এইচ এক্স থাকতে পারে, পি এক্স থাকতে পারে, যেই ফাংশনই থাকুক আমরা তাকে সবসময় কী করব? একবার অন্তরীকরণ করব, যার ফলে আমাদের কি পাওয়া যাবে? একটা প্রাইম পাওয়া যাবে, এফ প্রাইম এক্স পাওয়া যাবে। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে আমরা সেই যে এফ প্রাইম এক্সের একটা মান পাবো, সেই মানটাকে সমান সমান শূন্য ধরবো। ভালো করে খেয়াল রাখতে হবে নিয়মটা, আমরা প্রথমবার অন্তরীকরণ করার পর যে মানটা পাবো সেই মানটা সমান সমান শূন্য ধরবো। শূন্য ধরে কি করব? সেখান থেকে এক্সের মান নির্ণয় করব। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। আমরা একটু পর একটা এক্সাম্পল দেখলে সব বুঝতে পারবো, জাস্ট নিয়মটা বলতেছি, খেয়াল রাখো। 3 নাম্বার নিয়মটা কি? 3 নাম্বার নিয়ম হচ্ছে আমরা এখানে এক্সের মান কয়েকটা পাবো, প্লাস নিয়ে মাইনাস নিয়ে। হ্যাঁ, তো এখন এই যে এক্সের মানগুলো যে আমরা পাবো, এই এক্সের মানগুলো দিয়েই আমাকে মেইন কাজটা করতে হবে, যে কাজটা আমরা অনেকেই ভুল করি, আর সেই কাজটার নাম হচ্ছে ব্যবধি নির্ণয় করা। আমাদের এই ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন নির্ণয় করার জন্য আমাদের মেইন ব্যাপারটাই হচ্ছে ব্যবধি নির্ণয়। এই ব্যবধি নির্ণয় করাটাই আমাদের অনেকের কাছে কষ্টকর হয় বা অনেকে ভুল করি, প্লাস মাইনাসে ভুলটা বেশি হয়। তো এই জন্য এই ব্যবধিটা যদি আমরা ভুল করে ফেলি তাহলে অঙ্কটা পুরোটাই কাটা যাবে, 0 পাবো। তো ব্যবধি নির্ণয় করার জন্য আমি একটু সহজ টেকনিক চিন্তা করছি, দেখি আমরা সহজ টেকনিকে ব্যবধি নির্ণয় করতে পারি কিনা, একটু পর দেখাবো। তো মনে রাখবা, আমরা যখন ব্যবধি নির্ণয় করব সবসময় এক্সের মানের দিকে তাকাতে হবে, অর্থাৎ এক্সের মানগুলো দেখে দেখে ব্যবধি নির্ণয় করব। এটা হচ্ছে 3 নাম্বার কাজ। পরবর্তী কাজ হচ্ছে আমরা এই ব্যবধির মাধ্যমে অঙ্কটা শেষ করব।
তো মনে রাখতে হবে এটা হচ্ছে ফর্মুলা, যেই ব্যবধির জন্য এফ প্রাইম এক্সের মান শূন্যর চেয়ে বড় হবে সেই ব্যবধিতে এফ এক্স ফাংশনটা হবে ইনক্রিজিং ফাংশন। আমি আবার বলতেছি, আমরা তো নিজেরা ব্যবধি বানাবো, ব্যবধি তৈরি করব নিজেরা, এটা আমরা দেখব কেমনে ব্যবধি বের করতে হয়, টেকনিক আছে। তো আমরা যখন ব্যবধি বের করে ফেলবো, ব্যবধি বের করার পর আমরা এফ প্রাইম এক্সের মানটাও নির্ণয় করে ফেলবো। সেই এফ প্রাইম এক্সের মানটা যখন দেখব পজিটিভ, অর্থাৎ শূন্যর চেয়ে বড়, ঠিক তখনই আমরা বলবো সেই ব্যবধিতে এফ এক্স যে ফাংশনটা প্রশ্নে দেওয়া ছিল সেই ফাংশনটা হবে ইনক্রিজিং ফাংশন। এটা আমরা একটা অঙ্ক করলে বুঝতে পারবো, আপাতত বোঝার প্রয়োজন নাই। এবং পরবর্তীতে 5 নাম্বার যেই সূত্র সেটা হবে ঠিক অপোজিট, অর্থাৎ আমরা যে ব্যবধি পাবো সেই ব্যবধির যে কোনো একটা ব্যবধির জন্য আমরা যদি দেখি এফ অফ প্রাইম এক্সের মানটা শূন্যের ছোট চলে আসছে বা নেগেটিভ চলে আসছে, সেই শর্তে ওই ব্যবধিতে এফ এক্স ফাংশনটি হবে ডিক্রিজিং ফাংশন। এখন কথা হচ্ছে আমরা হয়তো বা এগুলো বুঝতেছি না কিছুই, কারণ একটা এক্সাম্পল না দেখা পর্যন্ত এই নিয়মের আগামাথা কোনো কিছু বোঝা যাবে না। কিন্তু আমি একবার জাস্ট রিভিশন করাচ্ছি যেখানে কী কী করতে হবে, কখন ইনক্রিজিং হয় কখন ডিক্রিজিং হয়। এখন বোঝা লাগবে না, একটু পর আমরা একটা অঙ্ক শুরু করব, তখন সব বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে, এই হচ্ছে আমাদের 5টা স্টেপ। এই 5টা স্টেপের মাধ্যমে যে কোনো একটা ফাংশনের আমরা কি বের করতে পারি, ইনক্রিজিং বের করতে পারি এবং ডিক্রিজিং ফাংশন বের করতে পারি। তো আমাকে একটু জানায়ও, এগুলো কিছুই বুঝো নাই আমার মতে, আমাকে জানায়ও যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাইছো কিনা, আমি যা তখন বলছি একটু রেসপন্স করে জানাও যে আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাইছো কিনা সবাই। আচ্ছা, থ্যাংক ইউ। যদি স্পষ্ট শুনতে পারো তাহলে আমরা এখন নেক্সট যাচ্ছি, পরবর্তী। আচ্ছা, পরবর্তী ব্যাপারটাই হচ্ছে মজাদার। আসলে তোমাদের বলছিলাম না, এই অঙ্কের মধ্যে সবচেয়ে বড় ভুল হয় ব্যবধি নির্ণয় করতে। ব্যবধিটা পারলে যে কেউ অঙ্ক পারবে, ব্যবধিটা হচ্ছে মেন। এখন ব্যবধিটা বের করার জন্য আমি একটা টেকনিক চিন্তা করছি, দেখি এই টেকনিকে আমাদের অঙ্কগুলো করা যায় কিনা। তো এইবার শিখবো আমাদের ঝাঁকানাকা টেকনিক। তো আমি লিখছি যে ব্যবধি নির্ণয় করার চমৎকার টেকনিক, এটা জাস্ট একটু মনে রাখবা তাহলেই হবে। তো এটা একটা ছন্দের মতো, আমরা যখন কবিতা পড়তাম না ছোটবেলায়, সেই কবিতার মতো। প্রথমটা হচ্ছে, ভালো করে খেয়াল রাখবা ছন্দটা কীরকম, ছোট থেকে আরও ছোট, বড় থেকে আরও বড়। 3 নাম্বারটা হচ্ছে ছোট এবং বড় এর মাঝখানে। ব্যাস, এই 3টা ছন্দ মনে রাখো, তাহলেই ব্যবধি বের করা একবার পানি ভাত। সিরিয়াসলি বলতেছি, ব্যবধি বের করা একবারে পানি ভাত। জাস্ট তুমি দেখলেই বুঝতে পারবা যে ব্যবধিটা এত ইজিলি বের করা যায়। ব্যবধি নির্ণয় করার সবচেয়ে চমৎকার টেকনিক আমার কাছে এটাই মনে হয়। আমি একটু পরে দেখাবো, একটা অঙ্ক ধরলেই মোটামুটি বুঝতে পারো যে ব্যবধি কীভাবে বের করতে হয়। জাস্ট 3টা ছন্দ, ছোট থেকে আরও ছোট, বড় থেকে আরও বড়, ছোট এবং বড় এর মাঝখানে। এখন কথা হচ্ছে এগুলো তো কিছুই বুঝতেছি না, জাস্ট ছন্দ বললাম, ছোট থেকে আরও ছোট, বড় থেকে আরও বড়, ছোট আর বড় মাঝখানে। এখন এগুলো দ্বারা কী বোঝায়, এগুলো তো আসলে ম্যাথ না করা পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারবো না। সমস্যা নাই, আমি স্টেপ বাই স্টেপ বুঝা দিব, জাস্ট একটু খেয়াল রাখবা। তো এখানে যে বিষয়টা বলতেছে প্রথমে, যে ছোট থেকে আরও ছোট, এটা কথা যখন আমরা বলবো তখন মনে রাখবা যে -ইনফিনিটি পর্যন্ত আমরা এটা লিখবো, আর যখন বড় থেকে আরও বড় বলবো তখন আমরা +ইনফিনিটি পর্যন্ত আমরা লিখব। আর তেমন কিছুই করতে হবে না। আর সর্বশেষে আমরা যখন একটা কাজ করব, ব্যবধিটা নির্ণয় করব, সবসময় আমাদের লেস দেন চিহ্ন ইউজ করতে হবে। আমরা যখন একটা ব্যবধি নির্ণয় করতে যাব, অলওয়েজ আমাদের লেস দেন চিহ্ন ব্যবহার করে ব্যবধি নির্ণয় করার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের ম্যাথগুলো ইজিলি সলভ হবে। এটা হচ্ছে মূল কথা। এই হচ্ছে মোটামুটি 4টা ইনফরমেশন ব্যবধি বের করার জন্য। আর ব্যবধি নির্ণয় করতেই আমাদের ভুল বেশি হয়। আর ব্যবধি যদি ভালো করে নির্ণয় করতে না পারি, আমরা অঙ্ক পারবো না, বা পারলেও 0 হবে, ম্যাম নাম্বার দিবে না, কারণ ব্যবধিটাই ভুল, অঙ্ক তো হবেই না। এই হচ্ছে 4টা ইনফরমেশন। এখন আমাদের মূল আলোচনা হচ্ছে ম্যাথমেটিক্স। আমরা এখন একটা ম্যাথ নিয়ে মানে শুরু করব, কীভাবে আমাদের এই ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনে ম্যাথ করতে হয়। তো এই চমৎকার টেকনিক আমি আবার পরে আসবো। আপাতত আমরা এখন একটা ম্যাথ নিই, যে ম্যাথের মাধ্যমে আমরা পুরো এই সিস্টেমটা বুঝতে পারবো।
তো পুরো অংশটা মনোযোগ দিয়েও এখন আমরা একটা ম্যাথ নিচ্ছি। এটা হচ্ছে মোটামুটি আমাদের নিয়ম, যা যা পড়ছি আর কি। এখন একটা ম্যাথমেটিক্স সলভ করতে পারলে আমরা মোটামুটি আরও ভালো করে ক্লিয়ার হব। তো আমরা আমাদের যে ম্যামের দেওয়া পিডিএফটা আছে, সেই পিডিএফ থেকে এক্সাম্পল 7 দিয়ে শুরু করতেছি। পরীক্ষার মধ্যে ঠিক এভাবেই পরীক্ষায় প্রশ্নটা লেখা থাকবে। আমরা জানি আমাদের ভার্সিটি লেভেলে কখনোই বাংলা ইউজ হয় না, ইংলিশেই আমাদের সব কিছু এখন করতে হচ্ছে। তো আমি সব ইংলিশেই লিখছি। তো প্রশ্নটা ঠিক এরকমভাবেই প্রশ্ন দেওয়া থাকবে, ফাইন্ড আউট দ্য ইন্টারভেলস হোয়ার দ্য ফাংশন এফ অফ এক্স 5 + 12x - x³ আর ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং। এটা হচ্ছে প্রশ্ন। সবাই কি প্রশ্ন দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো, দেখা যাচ্ছে কি ভালো করে? এটা আমাকে জানাও প্লিজ। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমি এই যে অঙ্কটা করাবো এখন, এই অঙ্কটা যদি ভালো করে আমরা প্রতিটি স্টেপ বাই স্টেপ পড়তে পারি, তাহলে আমাদের প্রতিটা নিয়মই ইজি হয়ে যাবে। আমি একটু মানে জুমটা ঠিক করতেছি, জুমটা একটু এলোমেলো হচ্ছে, তো এই জন্য একটু আমি জুম ঠিক করে আমি আসতেছি। হ্যাঁ, এবার তাহলে আমরা শুরু করবো কীভাবে, মানে পরীক্ষা যেভাবে আমরা শুরু করতে পারি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। প্রথমে লিখবো গিভেন, আমাদের কি দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, তো লিখে দাও এফ অফ এক্স ইকুয়াল টু 5 + 12x² - x³। এবার স্টেপ বাই স্টেপ আমি অঙ্কটা করার নিয়ম তোমাদের দেখাবো। আমরা কিন্তু পড়েছিলাম, এই যে আমরা পড়েছিলাম না যে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বের করার নিয়মে কি ছিল, প্রশ্নে সবসময় একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনকে কি করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ডিফারেন্সিয়েশন করে f'(x) নির্ণয় করতে হবে। চলো আমরা শুরু করি। এখন ডিফারেন্সিয়েশন যে আমরা এখন করব, কিভাবে করব? আচ্ছা, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, দেখো মনে আছে কিনা ডিফারেন্সিয়েশনের চিহ্নটা কি ছিল? ডিফারেন্সিয়েশনের চিহ্ন বা সাইনটা কি, কেউ বলতে পারবা? মনে আছে কারো? ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, থ্যাংক ইউ আরিফুল। ডিডিএক্স, ডিফারেন্সিয়েশনের সাইন হচ্ছে ডিডিএক্স। তো বাম পাশে ডিডিএক্স গুণ করে দাও, ডান পাশেও ডিডিএক্স গুণ করে দাও। খেয়াল রেখো, বাম পাশে আমাদের এফএক্স ছিল, ডিডিএক্স গুণ করছি মানে অন্তরীকরণ করতেছি। ডান পাশে যা ছিল ব্র্যাকেট দিয়ে লিখলাম 5 + 12x - x³ আর ডিডিএক্স গুণ করতেছি। এখন বলো তো যে এই এফ এক্সকে ডিডিএক্স করলে কি তৈরি হয়, পড়াইছিলাম একটু আগে, মনে আছে? হ্যাঁ, চমৎকার, এই তো হয়ে গেছে এফ প্রাইম। হ্যাঁ, ভেরি গুড, ইমাম উত্তর দিয়েছ, মাশাল্লাহ, হয়েছে, প্রায় অনেকটাই কাছাকাছি। হ্যাঁ, হয়েছে, গুড। এখন বাম পাশে f'(x) হবে, ডান পাশে কি হবে? ডান পাশে তো অনেকগুলো রাশি না, এখন এই ডিডিএক্সটাকে সবাইরে দিয়ে গুণ করে দাও, তাহলে দেখবা ব্যাপারটা এরকম হবে, বাম পাশটা হবে f'(x) আর ডান পাশটা ঠিক এরকম হবে, সবাইকে ডিডিএক্স দিয়ে গুণ করো। প্রথমে 5কে ডিডিএক্স দিয়ে গুণ করো, প্লাস 12xকে ডিডিএক্স দিয়ে গুণ করো, মাইনাস x³ ডিডিএক্স দিয়ে গুণ করো। এই কাজটা আমি কেন করলাম, মানে আর এটা তো ফার্স্ট ক্লাস, যাতে এটা ইজিলি সবাই বুঝতে পারি যে আমি একবারে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করলাম, এই জন্য কি সবার সাথে গুণ করে দিলাম। এটা গুণ না করলেও সমস্যা নেই, ফার্স্ট অফ অল আমি দেখাইলাম আর কি। এখন বলো তো যে এইটার মান কত হবে, ডিডিএক্স অফ 5 মান কত হতে পারে? পড়ানো হয়েছিল এটা, কত হবে? 0 0। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, এখানে 12 হচ্ছে সহগ, হ্যাঁ এখানে 12 হচ্ছে সহগ, x হচ্ছে চলক। তো এরকম অবস্থা যদি থাকে তখন আমাদের সহগটা সামনে চলে আসবে। আচ্ছা বলো তো তাহলে এটার উত্তর কত হবে, x³ এর উত্তরটা কত হবে ডিডিএক্স করলে? 3x²। ভেরি গুড, 3x²। হ্যাঁ, হয়ে গেছে। তো এটা তোমার ধ্রুবক ছিল দেখা 0 হয়েছে। এখন 12টা আমাদের ছিল কি চলকের সাথে গুণ, এটা সামনে নিয়ে আসলাম। এখন লিখতেছি ডিডিএক্স অফ x, আর এটা তো আমরা জানি কি আসবে 3x², মানে 3 নিয়ে আসলাম x⁻³ - 1 ভাঙলাম আর কি। এরপরে আমি অর দিয়ে লিখবো, অর দিয়ে f'(x) লিখে দিলাম। আর এটার মান কিন্তু 1, আমরা জানি ডিডিএক্স অফ x মানে হচ্ছে 1, 12 × 1 আর হচ্ছে -3x²। আমি রেকর্ডটা একটু সেভ করতেছি, ডোন্ট মাইন্ড, একটু পরে ক্লাস নিতে হবে, কারণ রেকর্ডটা সেভ না হলে তো সমস্যা হবে। তো রেকর্ডটা সেভ করতেছি, একটু পরে তোমরা একটু আসো, 10 মিনিট। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা এখানেই ছিলাম। আমাদের পুরো ক্লাসটা রেকর্ড করার জন্য 2 স্টেপে ক্লাসটা নিতে হচ্ছে, তো এই জন্য। তো শুরু করি। তো যেখানে বলতেছিলাম আমরা এই অংশটা আমরা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পেরেছি। এরপরে আমরা যেটা ফাইনালি আমরা পেয়েছি সেটা ছিল ঠিক এরকম, যে f'(x) = 12 - 3x²। এখন এই পর্যন্তই হচ্ছে আমার প্রথম কাজ। আমরা কিন্তু আমাদের নিয়মে পড়েছিলাম যে আমাদের ফার্স্ট কাজ কি,
প্রশ্নে যে ফাংশন দেওয়া থাকবে সেটাকে একবার অন্তরীকরণ করার পরে এফ প্রাইম এক্সের একটা মান নির্ণয় করব। তো আমরা মানটা নির্ণয় করে ফেলছি। মানটা কত পাইছি? 12 মাইনাস 3x স্কোয়ার। এখন কথা হচ্ছে এই মানটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। যদিও এটা আমাদের মোটামুটি প্রথম উত্তর, কিন্তু এটাকে একটু ক্যালকুলেশন করে আর একটু সহজ করতে হবে, কারণ আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে চাই এই জন্য। তাহলে চলো এটা আমরা ক্যালকুলেশনটা ইজিলি চিন্তা করি কেমন হতে পারে। দেখো তো এইখানে কিছু কমন যায় কিনা বা কোনো সূত্র হয় কিনা। এখানে দেখো একটা বিষয়ে, এখানে কিন্তু একটা কমন যায়, যেমন 3 কমন যায়। 12-র মধ্যেও কিন্তু 3 আছে, বা 12কে 3 দিয়ে ভাগ করা যায়। চলো আমরা 3 কমন নেই। আমরা যদি 3 কমন নেই তাহলে থাকবে 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই কাজটা আমরা কেন করছি, দেখি এখানে কোনো সূত্র ব্যবহার করা যায় কিনা। 4কে লেখা যায় 2 স্কোয়ার, আর এক্সকে তো লেখা যায় এক্স ব্র্যাকেট স্কোয়ার। আসলে আমরা এখানে একটা কাজ করছি সূত্র করার জন্য, 3 মতো 3 রাখছি, 4কে লিখছি 2 স্কোয়ার, আর এক্সকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখছি। এই 3টা স্টেপ দেখো তোমরা বুঝতে পারলা কিনা আমাকে একটু জানাও। জাস্ট সূত্র তৈরি করার জন্য কাজটা করছি। এতটুকু ক্লিয়ার? কথা বলতে হবে প্লিজ, বলো একটু এতটুকু ব্যাপারটা বুঝছো কিনা, এই 3টা স্টেপ। ওকে, থ্যাংক ইউ। রেসপন্সটা বাকিরা রেসপন্স করো না বুঝতে পারলে। এখন এটা তো এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ফাইনালি আমরা যেই রাশিটা পাচ্ছি এফ প্রাইম এক্স ইকুয়াল টু 3 ইন্টু 2 প্লাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স। এটাই হচ্ছে আমার এফ প্রাইম এক্সের ভ্যালু। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমরা যখন ফাইনালি এফ অফ এক্স প্রাইম একটা ভ্যালু পাবো, সর্বশেষ ভ্যালু, সেই ভ্যালু দিয়ে আমাদের ম্যাথ সলভ করতে হবে, ম্যাথ শেষ করতে হবে। এটা গেল প্রথম কাজ আমাদের শেষ। 2 নম্বর কাজে কি বলছে, যে এফ প্রাইম এক্সের যে ভ্যালু পাবো সেটাকে শূন্য ধরতে হবে, শূন্য ধরে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো আমরা আসলে লিখতাম বাংলায় যে প্রশ্ন মতে, তো আমাদের আসলে প্রশ্ন মতো তো লেখা যাবে না, আমরা এটাকে এখন লিখব ইংরেজিতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ প্রশ্ন মতে এফ প্রাইম এক্স এর মানটা 0 ধরে এক্স এর মান বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। এফ প্রাইম এক্সের জায়গায় জাস্ট ভ্যালু বসা দিবা, 3 ইন্টু 2 প্লাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স। আর এগুলো তো ইংরেজি লিখতেই হবে আমাদের, এই হচ্ছে বিষয়। তো এটা চলে যাচ্ছে পরবর্তী পেজে, জাস্ট মানটা বসা ইকুয়াল টু 0 ধরবো। তো আমাদের পরবর্তী পেজটা হচ্ছে আসল, যেটা আমাদের পুরো ক্যালকুলেশনটাই নির্ভর করবে আমরা পারবো কি পারবো না। তো এখন আমরা লিখতেছি এফ প্রাইম এক্সের ভ্যালু 3 ইন্টু 2 প্লাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখন এই 3টাকে ডান পাশে নিয়ে ভাগ করে দাও, 0 হয়ে যাবে। ফাইনালি আমাদের একটা রাশি পাওয়া যাবে, সেটা হচ্ছে কি 2 প্লাস এক্স ইন্টু 2 মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, আমরা তো আসলে এক্স এর মান বের করতে চাই। তো আমরা ওই যে ছোটোবেলায় পড়ছিলাম 9, 10 ইন্টারে, হয় অথবা লিখে এক্স এর মান বের করতাম, কিন্তু এখানে তো হয় অথবা লেখা যাবে না, ইংলিশে লিখতে হবে। কি লিখতে হবে? আইদার, তারপর হচ্ছে অর। আইদার প্রথমটা সমান সমান 0, অথবা বা অর দ্বিতীয়টা সমান সমান 0। অর্থাৎ আমরা এখন লিখব আইদার 2 প্লাস এক্স ইকুয়াল টু 0 অর 2 মাইনাস এক্স ইকুয়াল টু 0। আমরা জানি একাধিক রাশির গুণফল 0 হলে প্রত্যেকটা রাশি আলাদা আলাদা 0 হয়, এগুলো আমরা শিখছি, তো এগুলো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এখন এখান থেকে এক্স এর মান বের হবে -2, আর এখান থেকে বের হবে এক্স এর মান +2। দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স। ওকে, এবার দেখো বুঝতে পারছো কিনা যে আমরা এফ প্রাইম এক্সের মানটাকে 0 ধরে এক্সের 2টা মান পাইছি, একটা হচ্ছে এক্স এর মান +2 আর একটা হচ্ছে এক্স এর মান -2। এটা হচ্ছে মূল ফোকাস পয়েন্ট আমাদের এই অঙ্কের। ওভারঅল যতটুকু বোঝানো হইলো আমাকে একটু জানাইও যে এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে কিনা সবার। দ্বিতীয় স্টেপ পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, একটু দ্রুত বললে ভালো হইতো। ওকে, থ্যাংক ইউ। বাকি যারা আসো, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার দেখো আমরা এখন নেক্সট যাচ্ছি। 3 নম্বরে কি লিখছিলাম আমরা, দেখো তো পয়েন্টে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে আমার আসল খেলা, ব্যবধি নির্ণয় করা। এখন তোমরা একটু রাফ পেজ বের করো, আমি তো দেখাবো, তোমরা একটু রাফ পেজে তোমরা নিজেরা করবা, দেখি তোমরা আর আমারটা ম্যাচিং হয় কিনা। এক্সের মানগুলো দেখে দেখে ব্যবধি নির্ণয় করতে হবে, আর এটাই হচ্ছে সবচেয়ে আসল চ্যালেঞ্জ আমাদের এই অঙ্ক পারার জন্য। ব্যবধিটা যদি ভালো করে নির্ণয় করতে পারি, অঙ্কটা পানি ভাগ।
আমরা মানে প্রথম থেকে যা যা দেখে আসছি এগুলো আমরা সবাই পারি, টুকটাক এগুলো আমরা জানি, কিন্তু ব্যবধি বের করার ইচ্ছে আমাদের ঝামেলা, এটা আমরা কি ভুল করি। তো ব্যবধি বের করার জন্য আমাদের ওই যে ছন্দ পড়ছিলাম, টেকনিক পড়ছিলাম, সেই টেকনিকটাই ফলো করব। তো এক্সের মান দেখে দেখে ব্যবধি নির্ণয় করতে হবে। এক্সের মান কয়টা পাইছি আমরা? দুইটা, একটা পজিটিভ টু, একটা নেগেটিভ টু। এবার দেখো ব্যবধি নির্ণয় করার জন্য ছন্দটার দিকে তোমরা একটু তাকাও। ছোট থেকে আরও ছোট, বড় থেকে আরও বড়, ছোট এবং বড় এর মাঝখানে। এখন আমি 3 ছন্দের ব্যাখ্যা দিব, চলো আমরা শুরু করি। তো আমরা আসলে এই অঙ্কটা কিভাবে লিখবো, এরপরে লিখতে হবে ইংরেজি একটা কথা, লিখতে হবে যে দিস পয়েন্ট ডিভাইডেড দ্য রিয়েল লাইন ইন্টু 3 ইন্টারভেল। দিস পয়েন্ট ডিভাইডেড দ্য 3 লাইন ইন্টু 3 ইন্টারভেল। ম্যাম বলছিল এটা এভাবে লিখে দিবা পরীক্ষার সময়, তো আমরা লিখে দিব। এটার মানেটা কিছু বুঝতেছি না, একটু পরে বুঝবা। আপাতত একটা পেজ নাও, আমি তোমাদেরকে এখন ছন্দে শিখাবো ব্যবধি বের করার নিয়ম। সবার সামনে আশা করি পেজ আছে। আচ্ছা, প্রথমে তাকাবা, প্রথম ছন্দ কি ছিল? ছোট থেকে আরও ছোট। খেয়াল করবা সবাই, হ্যাঁ, ছোট থেকে আরও ছোট। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমরা যে এক্সের ভ্যালু পাইছি এর মধ্যে কোনটা ছোট বলো তো? কোন ভ্যালুটা ছোট? -2। ভেরি গুড। তাহলে একটা কাজ করি, চলো প্রথমে -2টাকে আমরা লিখবো। দেখো সবাই একটু লিখো খাতা, হ্যাঁ, -2। আচ্ছা, এখন ছন্দটা কি ছিল? ছোট থেকে আরও ছোট। আচ্ছা, এখন ছোট থেকে আরও ছোট বলতে কি বোঝায়? আচ্ছা, -2 এর ছোট আর কে কে হইতে পারে? -3, -4, -5, -6, -7। আসলে এরকমভাবে চলবে কতক্ষণ পর্যন্ত? সেটা হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, তো দেখো সবাই লাইনটা বুঝো কিনা। আমাদের ছন্দ কি ছিল? যে ছোট থেকে আরও ছোট, অর্থাৎ -ইনফিনিটি পর্যন্ত। তো আমরা কি করলাম? প্রথমে ছোট মানটা লিখলাম -2, এটা ছোট মান। এখন এটা হচ্ছে আরও ছোট নিতে হবে, ছোট থেকে আরও ছোট। তাহলে এখন একবারে ছোট তো হয় কি? -ইনফিনিটি। তো আমি লিখে দিলাম একবারে বাম পাশে -ইনফিনিটি। একটু ফাঁকা রাখতে হবে মাঝখানে, ব্যবধি বের করার জন্য টেকনিক শেখাচ্ছি। এই লাইনটা দেখো বুঝতে পারছো কিনা। প্রথমে লিখবা ছোট থেকে আরও ছোট। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? বাকিরা আমাকে জানাও তো, সমস্যা হলে আমাকে বলো, আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। ছোট থেকে আরও ছোট, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমাদের চিহ্ন হবে কোনটা বলো তো? চিহ্ন হবে লেস দেন। এখন কথা হচ্ছে এই যে ফাঁকা যে রাখছি মাঝখানে কি লিখবা জানো? মাঝখানে লিখবা চলক। চলকটা কি ছিল? এক্স চলক। ঠিক মাঝামাঝি এক্স চলক লিখে দাও, মাঝামাঝি লিখে দেওয়ার পরে সাইন ব্যবহার করতে হবে, এই যে ব্যবধির সাইন, এই যে লেস দেন শেষ। এটা হচ্ছে প্রথম ব্যবধি, ছোট থেকে আরও ছোট, অর্থাৎ এক্সের মান -2 এর চেয়ে ছোট কিন্তু -ইনফিনিটির চেয়ে বড়। এটা হচ্ছে প্রথম ব্যবধি। দেখো তো এই প্রথম ব্যবধিটি যে আমরা মেক করছি ছন্দ দিয়ে, বুঝতে পারছো কিনা সবাই? হিসাব ক্লিয়ার? জাস্ট মাঝখানে এক্স লিখতে হবে, কারণ মাঝখানে চলক লিখতে হবে। আচ্ছা, এটা গেল। এখন দেখো প্রথম ছন্দ দিয়ে প্রথম ব্যবধি শেষ। দ্বিতীয় ছন্দ কি ছিল? বড় থেকে আরও বড়। এখন তো অটোমেটিক বুঝতেছো বড় সংখ্যা কত? এখানে 2 হচ্ছে বড়। তো লিখে দাও, একটু ডান দিকে লিখতে হবে এটা, হ্যাঁ, মাঝখানে আরেকটা ব্যবধি লিখতে জন্য। তো বড় থেকে আরও বড়। এখন বড় তো হচ্ছে 2, তো 2 এর চেয়ে বড় কে হবে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকমভাবে কত চলবে? +ইনফিনিটি পর্যন্ত। এই যে +ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমরা এখন বড় থেকে আরও বড় নিচ্ছি, তার মানে +ইনফিনিটি পর্যন্ত আমরা ভ্যালু ক্রিয়েট করতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? বড় থেকে আরও বড়। এখন মাঝখানে কে বসবে? মাঝখানে অবশ্যই চলক এক্স বসবে। আর চিহ্ন কোনটা হবে বলো তো? ব্যবধির চিহ্ন কোনটা হবে? সবসময় লেস দেন, অলওয়েজ লেস দেন। এই হচ্ছে 2 নাম্বার ব্যবধি। এক্সের মান 2 এর চেয়ে বড় কিন্তু +ইনফিনিটির চেয়ে ছোট। এবার আমাকে জানাও এই 1 নাম্বার ব্যবধিটা
আর 2 নাম্বার ব্যবধিটা যে আমরা ছন্দ দিয়ে মিলাইলাম, পুরো ব্যাপারটা বুঝছো কিনা সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। বাকিরা রেসপন্স করতে হবে, যদি কথা না বুঝো বলতে হবে, চুপচাপ থাকলে চলবে না। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা গেল। এবার তৃতীয় ছন্দটা কি ছিল দেখো তো। তৃতীয় ছন্দ ছোট এবং বড় এর মাঝখানে। তাহলে প্রথমে লিখতে হবে ছোট, পরে লিখতে হবে বড়, মাঝখানে চলক হবে। তো প্রথমে আমরা ছোট লিখবো। ছোটটা কি বলো তো? ছোট হচ্ছে -2। তো প্রথমে ছোট লিখে দাও -2, পরে লিখতে হবে বড়, বড় হচ্ছে +2। এই তো। তো ছোট এবং বড় এর মাঝখানে, মাঝখানে কি হবে? এক্স হবে। আর চিহ্ন কোনটা হবে বলো তো? লেস দেন, লেস দেন। শেষ। এইটাই হচ্ছে তৃতীয় ব্যবধি বা ইন্টারভাল। এবার দেখো এই 3 নাম্বার বুঝছো কিনা, ছোট এবং বড়র মাঝখানে। হিসাব ক্লিয়ার? তাড়াতাড়ি বলতে হবে। থ্যাংক ইউ। এই ব্যবধিটা যারা না বুঝতে পারবেন, এই রেকর্ড ক্লাসটা একটু রিপিট করে দেখে নেবেন। কারণ আমাদের ব্যবধিটা যদি আমরা ইজিলি বুঝতে না পারি, তাহলে কিন্তু অঙ্ক পারবো না। আর ব্যবধিটা সবচেয়ে সহজে বোঝার জন্যই এই ছন্দটা আমি চিন্তা করলাম। ছোট থেকে আরও ছোট -ইনফিনিটি, বড় থেকে আরও বড় +ইনফিনিটি, ছোট আর বড় মাঝখানে। এবার হচ্ছে মেইন কাজ। এবার দেখি আমাদের হইছে কি। আমি তো নোটে লিখে রাখছি, দেখো নোটের মধ্যে আমরা আসলে দাগ দিয়ে লিখে রাখছি। ম্যাম বলছিল আমাদের দাগ দিয়ে লিখে রাখতে, দেখো যে ম্যাচিং হয়েছে, মিলছে। এই যে মিলে গেছে। -ইনফিনিটি x -2, -2 x 2, 2x +ইনফিনিটি, মিলে গেছে। ওকে, এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে আমাদের এই 3টা ইন্টারভ্যাল নিয়ে 3 ভাবে অঙ্ক শেষ করা। প্রথমে এটা দিয়ে অঙ্ক শেষ করা, একটা উত্তর, তারপর এটা দিয়ে একটা শেষ করা, তারপর এটা দিয়ে আরেকটা শেষ করা। মানে 3টা স্টেপে আমার ম্যাথ সলভ করতে হবে। তো দেখো আমরা কিন্তু 3 নাম্বার পয়েন্টে শেষ করছি যে এক্স এর মানগুলো দেখে দেখে ব্যবধি নির্ণয় করে ফেলছি। আর 4 নাম্বার 5 নাম্বারটা এখন আমরা অঙ্ক করে বুঝবো যে কী হবে, কোনটা ইনক্রিজিং ফাংশন হবে আর কোনটা ডিক্রিজিং ফাংশন হবে। এখন এই জিনিসটা আরও মনোযোগিত হবে। এখন যেটা আমরা করব, তো আমাদের লিখতে হবে কি, সাজিয়ে লিখতে হবে যে ফর প্রথম ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল মানে ব্যবধি, ফর -ইনফিনিটি x <-2 দিস ইন্টারভ্যাল। অর্থাৎ এই ব্যবধির জন্য আমরা এখন অঙ্ক করতেছি। এখন আমরা এই ব্যবধির জন্য যে অঙ্ক করি, আমাদের কীভাবে অঙ্কটা করতে হবে? আসলে আমাদের এখান থেকে এক্সের একটা মান বাছাই করতে হবে। এক্সের মানটা বাছাই করে আমরা f'(x) এর ফাংশনে বসাবো। এখন তোমাদের বলি, এখান থেকে এক্সের একটা যে কোনো মান তোমরা বাছাই করো, যেই মানটা হবে -2 এর চেয়ে ছোট কিন্তু -ইনফিনিটির চেয়ে বড়। এখন যদি তুমি এই জিনিসটা না বুঝো যে -ইনফিনিটির চেয়ে বড় কে হবে, এটা প্রয়োজন নাই। তুমি জাস্ট এই ডান দিকে তাকা চিন্তা করো যে এক্সের মান তুমি -2 এর চেয়ে ছোট ধরো। এখন বলো এক্সের ভ্যালু -2 এর চেয়ে ছোট এমন একটা ভ্যালু বলো তো, -2 এর চেয়ে ছোট। ভেরি গুড। -3, -4, মানে মাইনাস যত নিতে পারো। তাই -3 নাও, মনে করো যে -3 নিলাম। তো দেখি তো লিখবো কি যে উই লেট দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু -3। মানে আমরা মনে করতেছি এই ইন্টারভ্যাল থেকে এক্সের মান -3, যেটা আমাদের গ্রহণযোগ্য মান। আমি লিখবো যে উই লেট দ্য ভ্যালু অফ এক্স -3, মনে করতেছি এক্সের মান -3। এখন কি করব আমরা, এই এক্সের মানটা কোথায় বসাবো? আমাদের নিয়মে কি ছিল দেখো তো, 4 নং নিয়ম 5 নং নিয়মে তাকাও। এক্সের মান মানে আমাদের বের করার নিয়ম হচ্ছে এক্সের মানগুলো সবসময় f'(x) এর জায়গায় বসাতে হবে। f'(x) কখনোই মেইন ফাংশনে বসাবা না। যেই ফাংশনটা তুমি একবার অন্তরীকরণ করে পাইছো সেটাই বসাবা, f'(x) এ বসাবা। f'(x) আমি কোথায় পাইছিলাম দেখো তো, আমরা যখন f'(x) পাইছিলাম, একটু দেখো মনে পড়ে কিনা। এই যে আমরা কিন্তু f(x) ছিল, এটা ক্যালকুলেশন করতে 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 এই যে f'(x) পাইছিলাম এই জায়গাতে 3 × 2 + x × 2 - x। এখন আমরা x এর মান যে -3 ধরছি, সেই মানটা আমরা এই জায়গায় বসা দিব। অর্থাৎ এই জায়গায় x এর জায়গায় -3 বসাবো, আবার এই জায়গায় x এর জায়গায় -3 বসাবো। দেখবো f'(x) এর মানটা কি পজিটিভ বের হয় নাকি নেগেটিভ বের হয়। অর্থাৎ x এর ভ্যালুটা সবসময় f'(x) এ বসাতে হবে। সর্বশেষে যে রেজাল্ট আমরা পাবো সেখানে বসাবো।
কথাটা কি বুঝতে পারছো? এক্সের ভ্যালুগুলো সবসময় এখানে বসায় আমাদের ম্যাথগুলো শেষ করতে হয়, এফ প্রাইম এক্সে বসাতে হয়। তাতেই বলতে হবে, এই লাইনটা বুঝছো কিনা, এক্সের ভ্যালু আমাদের এই জায়গায় বসাতে হবে। ওকে, তাহলে আমি চলে গেলাম, হ্যাঁ, যেহেতু তোমরা বুঝছো আশা করি। তাহলে আমরা যাচ্ছি নেক্সট। এখন আমরা লিখবো কি, এখন আমরা জাস্ট ডাইরেক্ট এটা শর্টকাটে লিখতে পারি, এত বড় করতে হবে না, আমরা শর্টকাটে লিখে দেবো, পরীক্ষায় এভাবে লিখলেও হবে, এত সময় থাকবে না পরীক্ষাতে। তো লিখবো, সুতরাং এফ প্রাইম এক্স, প্রথমে ফাংশনটা আমরা লিখে নিব। এফ প্রাইম এক্সের ভ্যালু হচ্ছে 3 × 2 + x × 2 - x, এক্সের মান -3 বসাবা, 3 মতো 3 আর 2 এর মতো 2, আর এক্সের মান যেহেতু -3, মাইনাসে প্লাসে -3, আর 2 এর মতো 2, এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +3। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপর 3, এটা বিয়োগ করলে -1, এখানে হচ্ছে +5। তো 3 × -1 আর +5, এগুলো ক্যালকুলেট করলে রেজাল্টটা কিন্তু -15 চলে আসে। দেখছো এফ প্রাইম এক্সের মান কত পেয়ে গেছি আমরা, দেখো তো -15, কারণ এখানে একটা মাইনাসের খেলা আছে, -15। এখন একটু গেস করো এই লাইনটা বুঝছো কিনা সবাই, এই লাইনটা বুঝতে পারছো ক্যালকুলেশন করার পরে? এফ প্রাইম এক্সের মানটা আমি পাইছি কি -15। এখন বলো এই -15 কি গ্রেটার দেন 0 না লেস দেন 0, মানে কি শূন্যর চেয়ে বড় না ছোট, কোনটা? ছোট। হ্যাঁ, লেস দেন 0। তো লিখতে হবে, আমাদের লিখতে হবে সাজায়া, যে এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স লেস দেন 0, যেহেতু চিহ্ন, এটা হচ্ছে যেহেতু চিহ্ন, যেহেতু এফ প্রাইম এক্সের ভ্যালুটা হচ্ছে শূন্যর চেয়ে ছোট, সো ইন দিস ইন্টারভাল, অর্থাৎ এই ব্যবধিতে, দ্য ফাংশন ইজ ডিক্রিজিং। কেন ডিক্রিজিং হইল? কারণ আমরা তো জানি আমাদের যে নিয়ম ছিল 4 আর 5-এর মধ্যে, যদি এফ প্রাইম এক্সের ভ্যালু শূন্যর চেয়ে ছোট হয়, শুধুমাত্র সেই শর্তে ওই ব্যবধির জন্য ফাংশনটা কি হবে, ডিক্রিজিং ফাংশন হবে। যেহেতু আমরা এখানে -15 পাইছি, মানে আমাদের শূন্যর চেয়ে ছোট পাইছি এফ প্রাইম এক্সের মানটা, তো লিখে দিচ্ছি যে যেহেতু এফ প্রাইম এক্সের মানটা শূন্যর চেয়ে ছোট, সুতরাং এই জন্য ইন দিস ইন্টারভাল, অর্থাৎ এই ব্যবধিতে এই ফাংশনটা হবে ডিক্রিজিং ফাংশন। এবার দেখো তো ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা, যে কেন এটাকে আমরা ডিক্রিজিং ফাংশন বলতেছি, কোন শর্তে বলতেছি, এই শর্তে বলতেছি বা এই ব্যবধির জন্য বলতেছি। এই ব্যাপারটা বাকিরা বুঝছেন? একটু দ্রুত বললে ভালো হইতো, হ্যাঁ, সময় যেহেতু কম, আমাদের সেরিতে উঠতে হবে, তো তাড়াতাড়ি বলো। বাকিরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার বাকি দুইটা চেক করতে হবে, কারণ আমাদের তিনটাই চেক করে দেখতে হবে, কখন ইনক্রিজিং হয় কখন ডিক্রিজিং। সেমভাবে লিখে দিবা যে ফর দ্য সেকেন্ড ইন্টারভাল, ফর লিখতে হবে -2 লেস দেন x2, দিস ইন্টারভাল উই লেট দ্য ভ্যালু অফ এক্সের মান 1। এখানে 1 কেন ধরছি বলো তো? এক্সের মান 2-এর চেয়ে ছোট, 2-এর চেয়ে ছোট, কিন্তু -2-এর চেয়ে আবার বড় হইতে হবে। এক্সের মান 2-এর চেয়ে ছোট কে হয়? 1, 0, -1, -2। তো এক্সের মান এই যে 1, 0, -1, এই তিনটার যে কোনো একটা নিতে পারো, কারণ এক্সের মান এই তিনটার যে কোনো একটা গ্রহণ করা যাবে শর্ত অনুযায়ী। তো এক্সের মান আমরা +1 বসালাম আর কি। তো লিখে দাও, তো কি লিখবো? এক্সের মান 1 কোথায় বসাবো? ওই এফ প্রাইম এক্স ফাংশনে বসাবো, আগের মতো, সেম টু সেম। দেখো, সুতরাং এফ প্রাইম এক্সের যে ভ্যালু ছিল 3 × 2 + x × 2 - x, এখন এক্সের মানটা 1 বসা দাও, 3 × 2 + 1 × 2 - 1, ক্যালকুলেট করলে কত আসবে? 3, এখানে আসছে 1 আসবে, 3 × 3 = 9। এইবার দেখো এফ প্রাইম এক্সের মানটা কিন্তু পেয়ে গেছি পজিটিভ, গ্রেটার দেন 0। এখন লিখবো কি, যেহেতু এফ প্রাইম এক্সের ভ্যালুটা শূন্যের চেয়ে বড়, অর্থাৎ গ্রেটার দেন 0, সো ইন দিস ইন্টারভাল, অর্থাৎ এই ব্যবধিতে আমাদের প্রদত্ত ফাংশনটা হবে ইনক্রিজিং ফাংশন। যেহেতু আমাদের এক্সের মান 1 যখন এই ব্যবধিতে বসাই, ভেরি গুড, হ্যাঁ মাইনুদ্দিন, এক্সের মান 1 যখন এই ব্যবধিতে বসাই, তখন আমাদের এফ প্রাইম এক্সের মানটা আসে পজিটিভ, গ্রেটার দেন 0। সো ইন দিস ইন্টারভাল, এই ব্যবধিতে আমাদের ফাংশনটা হবে ইনক্রিজিং, কারণ আমরা তো শর্তে পড়ছিলাম 5 নম্বরে, যখন আমাদের এফ প্রাইম এক্সটা, সরি আমি কি ভুল লিখছি, সরি, হ্যাঁ এটা, যখন এফ প্রাইম এক্সটা গ্রেটার দেন 0 হবে, তখন ফাংশনটা কী হবে? ইনক্রিজিং, আর লেস দেন 0 হলে ডিক্রিজিং। যেহেতু আমাদের এটা গ্রেটার দেন 0 আসছে,
মানে পজিটিভ আসছে, এই জন্য এটা কি হবে ইনক্রিজিং ফাংশন। আচ্ছা বাকি যারা আসো, যারা রেসপন্স করো, ফাহমিদা আসো, তারপরে আর কে আসো, যাক অনেকেই আসো, আরিফুল ইমাম রেসপন্স করছো অনেকেই, না বুঝতে বললো। লাস্ট অফ অল কি করব, আরেকটা ব্যবধি বাকি আছে আমাদের, আরেকটা ব্যবধি কি, এই যে 2 মাইনাস এক্স, সরি 2 লেস দেন এক্স লেস দেন প্লাস ইনফিনিটি। এখন আবার লিখবো লাস্ট অফ অল, লিখবো যে ফর 2 লেস দেন এক্স লেস দেন প্লাস ইনফিনিটি ইন দিস ইন্টারভাল উই লেট দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 3। এখানে এক্স এর মান 3 ধরলাম কেন, এক্স এর মান 2 এর চেয়ে বড় ধরতে হবে, 2 এর চেয়ে বড় হবে বা প্লাস ইনফিনিটি ছোট। তো 2 এর চেয়ে বড় তো 3 4 5 6 যে কোনো কিছু হয়, তো আমি 3 ধরলাম। এখন আগের মতো বসা দাও। সুতরাং এফ প্রাইম এক্স, ডাবল প্রাইম না, শুধু প্রাইম, এফ প্রাইম এক্স 3 ইন্টু 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স 3, আমার এক্সের জায়গায় 3 বসা দাও, তাহলে 3 ইন্টু 2 প্লাস 3, আবার এখানে 2 মাইনাস 3, এক্সের মান কিন্তু প্লাস 3, তো যেখানে বসালে মাইনাস 3 হবে, সূত্র যেখানে মাইনাস আছে এখানে। এবার দেখো এখানে 3, এখানে 5, এখানে কিন্তু -1, হ্যাঁ এইবার দেখো এখানে তো -1 চলে আসছে। 3 ইন্টু 5 ইন্টু -1 ক্যালকুলেশন করলে কত আসে, -15। এখন বলো এই এফ প্রাইম এক্স এর ভ্যালু কি গ্রেটার দেন 0 না লেস দেন 0, কোনটা, লেস দেন 0। এখন বলো এটা কি মানে ইনক্রিজিং ফাংশন হবে নাকি ডিক্রিজিং ফাংশন হবে, বলো এটার জন্য কি আসবে, ডিক্রিজিং বলছো একজন, বাকিরা একটু বলো তো ইনক্রিজিং না ডিক্রিজিং, দ্রুত, ডিক্রিজিং, হ্যাঁ চমৎকার। সাজিদ আজকে ফার্স্ট ক্লাস করছো, মাশাল্লাহ ভালোই, ফিডব্যাক ভালোই, হ্যাঁ চমৎকার, ডিক্রিজিং এই তো হয়ে গেছে মাশাল্লাহ। তো লিখে দেবো লাস্ট অফ অল যে যেহেতু এফ প্রাইম এক্স এর ভ্যালু লেস দেন 0, সো ইন দিস ইন্টারভাল দ্য ফাংশন অফ এক্স ইজ, সরি আমি কি ভুল লিখছি, সরি ফর মিস্টেক, ও শিট আমি ভুল লিখছি, ডিক্রিজিং হবে, আই এম এক্সট্রিমলি সরি এটা ডিক্রিজিং হবে, বুঝছো আমি পেশায় লিখছি তো যাই হোক মানুষ মাত্রই ভুল, ডিক্রিজিং বানাম কেমনে, DECRE, আচ্ছা DE লিখে দিব তাই না, শুধু DE লিখে দিই তাহলে বুঝে ফেলবো যে DE, যাক আমার একটা ভুল পাওয়া গেল, এই যে DECREASNG, এবার ঠিক আছে না, হ্যাঁ এবার ঠিক আছে, ডিক্রিজিং ফাংশন। তো আলহামদুলিল্লাহ আমাদের তো শেষ, পুরো অঙ্ক তো এখানেই কমপ্লিট। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, এখানে যতটুকু আলোচনা করা হলো বোঝানো হলো ক্লিয়ার সম্পূর্ণ, জাক্কাস, ওকে থ্যাংক ইউ সো মাচ, তোমরা ক্লাসে উপস্থিত ছিলা। আসলে একটা বিষয় দেখো, কথা হচ্ছে যে আমাদের তো মেন বিষয় শিখতে হবে। এখন এটা আমরা অফলাইনে শিখি বা অনলাইনে শিখি, যেখানে শিখি আমাদের তো পরীক্ষায় ভালো রেজাল্ট পাইতে হবে তাই না, এই জন্য আমার কষ্ট হইলো, আমি চেষ্টা করতেছি, আমার এখানেও শেখা হইলো, তোমাদের শেখানোর মাধ্যমে তোমাদের উপকার হইলো। তো ওই যে একটা কথা বলছিলাম গতকাল, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো আসলে আমি আগে থেকেই এটা অনেকটা স্বপ্ন দেখি যে আমি আমার চারপাশে মানুষদেরকে হেল্প করব। এটা ছোট হোক বা বড় হোক বা আমার সেম এজ হোক, এটা ডাজেন্ট ম্যাটার। আমার কাছে ভালো লাগে সবার সাথেই কমিউনিকেশন করা এবং সবার সাথেই হেল্পফুল আচরণ করা এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখা। তো আমিও খুশি হয়েছি তোমরা চেষ্টা করছো যতটুকু সম্ভব আমাকে সাপোর্ট দেওয়ার, এবং আমিও আশা করি যতদিন তোমাদের সাথে আছি তোমরাও সাপোর্ট দিবা, দোয়া করবা যাতে সবসময় তোমাদের নিয়েই হেল্প করতে পারি, সাপোর্ট দিতে পারি, এবং তোমরাও আমাকে এরকমভাবে চেষ্টা করবা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে দেখার জন্য। আসলে আমি হয়তো বা একটু সিনিয়র হইতে পারি বয়সের দিকে, ডাজন্ট ম্যাটার, মনে রাখবা আমরা একই লেভেলের স্টুডেন্ট, একই কাতারের স্টুডেন্ট, ব্যাচমেট, তো সেক্ষেত্রে সিনিয়র জুনিয়র ব্যাপারটা এটা না, আমরা সবাই একই বন্ডিংয়ে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, এটাই আমাদের পরিচয়। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক লং টাইম আমরা ক্লাস করছি, আশা করি পরীক্ষায় রেজাল্ট এই টপিক থেকে ইনশাল্লাহ ভালো আউটকাম পাবো, ইনশাল্লাহ অবশ্যই ভালোভাবে আমরা লিখতে পারবো। তো এটা বলেই আমি আমার রেকর্ডটা সেভ করলাম। আল্লাহ হাফেজ।